জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে দেশে ফেরানো এখনও এজেন্ডায় নেই। এরপর জানিয়ে দিব জানুয়ারিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণা। ফের ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, সংঘর্ষ। এবার জানিয়ে দেব হাসিনার পাতা ফাঁদেই পড়েছে আওয়ামী লীগ। আরও জানিয়ে দিব ৬ লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ প্রয়োজন। সর্বশেষ জানিয়ে দিব খালেদা জিয়াকে নিয়ে অধ্যাপকের লেখা শেয়ার করলেন আইন উপদেষ্টা, কি আছে তাতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত সংবাদ। কে কোথা থেকে সংবাদটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আগামী মাসেই হতে যাচ্ছে ঢাকায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের দ্বিপক্ষীয় প্রথম বৈঠক। এতে বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা, অভিন্ন নদীর পানি বন্টন ও ভিসা ইস্যু সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে ভারতের আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি আলোচনার এজেন্ডায় নেই। এই বিষয়ে আলোচনা হবে কিনা সিদ্ধান্ত পেতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দিকে তাকিয়ে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার বিষয়টি নিয়ে ভারতের আলোচনার সম্ভাবনা ক্ষীণ। এছাড়া কূটনৈতিক রীতি অনুযায়ী পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশেরও বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা না। বৈঠকে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলোই বেশি গুরুত্ব পেতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, অন্তর্বর্তী সরকারের 3.5 মাস প্রায় শেষ। আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি সীমিত। ভারতের সঙ্গে সম্পর্কেও তেমন উন্নয়ন হয়নি। এছাড়া গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার বিষয়েও বর্তমান সরকারকে তেমন কিছু জানায়নি ভারত। বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে আন্তর্জাতিক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির গতকাল আমাদের সময়কে বলেন, দুই দেশের বর্তমান সম্পর্কের পরিবর্তন হবে কিনা বলা মুশকিল। তবে যেহেতু উচ্চ পর্যায়ের বৈঠক, তাই আলাপ আলোচনার সুযোগ আছে। পররাষ্ট্র সচিব পর্যায়ের মিটিংয়ের সব বিষয়ে আলোচনা হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত 1 দফায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল। গণঅভ্যুত্থানের সফলতার পর নিজেরাই এই দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে। আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরও এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধীরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে থাকা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে দল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতেই আলোচিত নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে। দলের নাম এখনও চূড়ান্ত না হলেও তারুণ্য নির্ভরই হচ্ছে দলটি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলা সফর করেছেন। ওই সময় নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে। এরপর কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য গঠিত এই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি। একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি। দল গঠনের প্রক্রিয়া নিয়েও কিছুদিন ধরে কাজ করছেন। তারা মনে করেন, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায়। ঢাকা মহানগরের অন্তত 10টি স্থানে সড়ক অবরোধ করে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। ফলে রাজধানী জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। চরম দুর্ভোগের শিকার হন নগরবাসী। যাত্রাবাড়ি চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধের সময় চালকদের সঙ্গে পুলিশ ও স্থানীয় লোকজনের সংঘর্ষও হয়েছে। এতে অন্তত 15 জন আহত হন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রায় 2.25 ঘন্টা গণ অবস্থান পালন করে রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। এই সময় দুই পাশের সড়ক বন্ধ করে দেওয়া হয়। দুপুর 1:15টায় প্রেস ক্লাব থেকে পদযাত্রা করে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলন স্থগিত করেন।
আন্দোলনকারীদের দাবি ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে। এদিকে ব্যাটারি চালিত রিকশা নিয়ে সরকার আইনি প্রক্রিয়ায় সমাধান চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এই ধরনের রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করছি সুপ্রিম কোর্টের কাছ থেকে এই বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম সমকালকে বলেন, ডিএমপি কমিশনার সোমবার আমাদের সঙ্গে বসতে চেয়েছেন। এছাড়া অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার আশ্বাস দিয়েছেন। এসব কারণে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করেছি, তবে আমরা স্থায়ী সমাধান চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিচার কাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যার আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতা ও শান্তির বিরুদ্ধে অপরাধ। আওয়ামী লীগ সরকার নির্বাচনী ইশতেহার হিসেবে 2010 সালের 25শে মার্চে এটি প্রতিষ্ঠা করে। এরপর যুদ্ধাপরাধের নামে শুরু হয় বিরোধী দল নিশ্চিহ্ন করার পায়তারা। আব্দুল কাদের মোল্লা ছিলেন জামায়াত নেতা। 2010 সালের 14 অক্টোবর যুদ্ধাপরাধ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরের বছর 28 মে থেকে অভিযোগ গ্রহণ আর 3 জুলাই থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথমে যাবজ্জীবন এবং পরে তরুণ প্রজন্মের আন্দোলনের তোপে দেয়া হয় যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। 2013 সালের 12 ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছিল মাত্র 3 বছর 1 মাস। এছাড়াও যুদ্ধাপরাধের দায়ে মোহাম্মদ কামরুজ্জামান, আলী আহসান, মোহাম্মদ মোজাহিদ, সালাউদ্দিন চৌধুরী, মতিউর রহমান নিজামী, মীর কাশেম আলীর মতো জামায়াত নেতার বিদায় হয়েছে যুদ্ধাপরাধ মামলায়। শেখ হাসিনার সহ আওয়ামী লীগের প্রায় সকল নেতাকর্মীর নামে চলছে মানবতা বিরোধী মামলা। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে দেশের জনগণ খুনি হাসিনার বিচার চায় বলে স্লোগান দিয়েছে। তারই প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে বিচার কাজ। অনেকেই বলছেন কর্মফল ভোগের ক্ষণগণনা শুরু। অন্তর্বর্তীকালীন সরকারের 3 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও 257টি নতুন উন্নয়ন প্রকল্প ঘিরে সিদ্ধান্তহীনতা কাটছে না। চলতি অর্থ বছরে বৈদেশিক ঋণ অনুসন্ধানের জন্য এসব প্রকল্পে অগ্রাধিকার নির্ধারণ করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু এই সরকার এসে কি করবে সে বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয় বা কমিশন এখনও সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পায়নি। কাজেই প্রকল্পগুলোর বিষয়ে নতুন করে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশের কাছে ঋণ চাইতে দ্বিধায় ভুগছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। সোমবার 25 নভেম্বর অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এসব প্রকল্প সহ সার্বিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে নতুন নির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর 2টি একনেক গণভবনে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ের এনএসি সম্মেলন কক্ষে বসছে একনেক বৈঠক। এতে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। খবর সংশ্লিষ্ট সূত্রের, নতুন প্রকল্পগুলোতে ঋণের জন্য বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি, জাইকা, চীন, ভারত, রাশিয়া সহ বিভিন্ন প্রচলিত এবং অপ্রচলিত উন্নয়ন সহযোগীর খোঁজ করার লক্ষ্য ছিল গত সরকারের। এই প্রসঙ্গে জানতে চাইলে ইআরডির সাবেক সচিব কাজী শফিকুল আজম শনিবার যুগান্তরকে বলেন, যে কোনো একটা পরিবর্তন আসলে সব কিছুতেই তার প্রভাব পড়াটাই স্বাভাবিক। এক্ষেত্রেও রাজনৈতিক বিবেচনায় অগ্রাধিকার দেওয়া প্রকল্প থাকলে দ্রুত যাচাই করা দরকার। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এবার আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। দীর্ঘ 1 যুগ পর বৃহস্পতিবার সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে অংশ নেন খালেদা জিয়া। এছাড়াও 2018 সালের পর তিনি এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভাষণে বলেন, খালেদা জিয়াকে অংশগ্রহণের সুযোগ দিতে পেরে আমরা গর্বিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে সংবর্ধনা অনুষ্ঠান উপভোগ করেন বিএনপির চেয়ারপারসন।
যার একাধিক ভিডিও ছবি ছড়িয়ে পড়ে। সেসব ছবি নিয়ে অনেক আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই ছবি শেয়ার করে ফেসবুকে পোস্টও করেন। এবার বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ডেল মেডিকেল স্কুল ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিনের অধ্যাপক রুমি আহমেদ। রোববার বেগম খালেদা জিয়ার সেনাকুঞ্জে যাওয়া নিয়ে দেওয়া পোস্টে নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল।